প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলা ভিশনের বিশেষ আয়োজন হ্যালো ক্রিকেটে আপনাদেরকে স্বাগতম। আমি সাথে আছি আখতারুজ্জামান, আর আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ ক্রিকেটের একজন বিশিষ্ট ভক্ত অনুরাগী, যাকে আপনারা সবাই চেনেন, কিন্তু তার যে এই ড্রেসে আপনারা দেখে থাকেন, সেই ড্রেসটি না থাকায় আসলে সেভাবে আপনারা চিনবেন না। আমি তাকে পরিচয় করিয়ে দিই। তিনি হচ্ছেন আমাদের ফাহিমুল ভাই, এবং তিনি বিশেষ পরিচিত টাইগার মিলন নামে। বাংলাদেশ ক্রিকেটের একটা বিশেষ অনুরাগী, তাকে আমরা সবসময় গ্যালারিতে দেখে থাকি। দলের জন্য তিনি সবসময় গলা ফাটান, প্রতিপক্ষের যে সমর্থক থাকেন গ্যালারিতে তাদের সাথে তিনি লড়াই করেন। সেই মিলন ভাই, টাইগার মিলন। আজকে আমরা তার কাছ থেকে বাংলাদেশ ক্রিকেটের অনেক তথ্য, মাঠের অনেক তথ্য, মাঠের বাইরের অনেক তথ্য, বা তার যে তার অভিজ্ঞতা, তার আসলে ভালো লাগা অপ্রিয়, তার অতীত স্মৃতি, দুঃখ রোমন্থন বা সুখ স্মৃতি, সবগুলোই আমরা শুনবো। তো প্রিয় দর্শক, চলুন আমরা আজকে শুরু করি হ্যালো ক্রিকেটের আজকের পর্ব। মিলন ভাই, হ্যালো ক্রিকেট আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান, প্লিজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মিলন ভাই আপনাদের সবাইকে সালাম জানিয়েছে, এবং তিনি আসলে আনন্দিত আজকে এখানে আসতে পারে, কিন্তু আনন্দের পাশাপাশি তিনি একটু মনে মনে একটু তার ব্যথা রয়েছে। ব্যথাটা হলো, আপনাদেরকে জানিয়ে দিই যে তার আসলে এখানে থাকার কথা ছিল না। মিলন ভাইয়ের এখন হয়তোবা আজকে অ্যান্টিগার মাঠে সাকিবরা যেই হোটেলে আছে তার পাশেই কোনো এক হোটেলে হয়তোবা মিলন ভাই থাকতেন। 21 তারিখে হয়তো ভোরে আবার তাকে দেখা যেত গ্যালারিতে চিৎকার করছেন, কিন্তু তিনি একটি দুর্ঘটনার কবলে পড়ে তার পা দুটি এখনও ইনজুর্ড, এখনও তিনি সুস্থ হননি পরিপূর্ণ, যে কারণে তার এবার বিশ্বকাপ সফরে যাওয়া হয়নি, তার মাঠে থাকা হয়নি। তো এটাই জীবন আসলে, সাফল্য ব্যর্থতা, হয়তো দুঃখ আনন্দ বেদনা সব মিলিয়ে বাস্তবতা মেনে নিয়েছেন মিলন ভাই নিজেও। কি মিলন ভাই, আপনি তো আসলে অসুস্থ, তাই না? দর্শকদের আসলে বলবেন আসলে যে এখন এই যে বাংলাদেশ টিম খেলছে, অনেকগুলো টুর্নামেন্ট আপনি বিদেশে গিয়েছেন তাদের সাথে, কিন্তু আপনি এবার যেতে পারেননি, তাই না? দীর্ঘদিন পরেটা আসলেই যেতে পারিনি বলতে, আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু ডেটটা আমার একটু পরে দেওয়া হয়েছে, তো এখনো এম্বাসি ফেস করতে পারি নাই। হ্যাঁ, গেছে এশিয়া কাপ ছিল, মাঠে ছিলাম শ্রীলঙ্কাতে, ওয়ার্ল্ড কাপেও বেশ কিছু খেলায় মাঠে আমরা 15 সালে দেখেছি, 17 সালে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা দেখেছি আপনাকে, যে আপনার রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ হইলো, ওটাও ছিলাম বেশ কয়েকটা ম্যাচে। হ্যাঁ, তো আমি আসলে সেটাই আর কি দর্শকদের জানিয়ে দিই। দর্শক, আসলে আজকে আমাদের মূল অতিথি আমাদের মিলন ভাই থাকলো, আসলে মূল কথা কিন্তু আমাদের আজকে সুপার 8 নিয়ে, যে T20 বিশ্বকাপের সুপার 8 মাঠে গড়াচ্ছে আজ। কঠিন পরীক্ষা দিতে হবে শান্ত এবং লিটনদের, যদিও ম্যাচ নেই আজকে, কিন্তু এই পর্বে বাংলাদেশের যে ম্যাচ, মিলন ভাই আপনি জানেন কিনা, গ্রুপ পর্বে কিন্তু বাংলাদেশের 3টি ম্যাচ, এই সুপার 8-এর যে গ্রুপ 1-এ, সেখানে বাংলাদেশ 3টি ম্যাচ খেলবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং ভারতের বিরুদ্ধে। হ্যাঁ, আর এই 3 ম্যাচ আসলে বাংলাদেশের খুব কঠিন প্রতিপক্ষ, কঠিন পরীক্ষা ফেস করেই বাংলাদেশকে সেমিফাইনালের পথে যেতে হবে। এই ক্ষেত্রে দর্শকদের জানিয়ে দিই যে আজকে যে বাংলাদেশ যে মাঠে প্রথম ম্যাচটি খেলবে, সেই মাঠে আজকে একটি ম্যাচ আছে রাত 8:30টায়। মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্র। তো সেই ম্যাচটির টস হইলে আমি আপনাদেরকে অবশ্যই আপডেট জানিয়ে দেবো, এবং ম্যাচের আপডেটও আমরা জানানোর চেষ্টা করব। তো আমরা এখন চলে যাব মিলন ভাইয়ের কাছে। মিলন ভাই, আপনি তো আসলে বাংলাদেশের ক্রিকেটের যে টাইগার ভক্ত, সেই মাঠে টাইগার হিসেবে নিজেকে রাঙিয়ে গ্যালারিতে বসা প্রথম ব্যক্তি। জি, আপনি ছিলেন প্রথম, এখন আরও বেশ কিছু যোগ হয়েছে। তো আসলে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি নিজেকে এই যে টাইগার হিসেবে মাঠে নিয়ে যাওয়া শুরু করেছেন কবে থেকে মূলত? আচ্ছা, আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলতাম, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের হয়ে 2nd ডিভিশন লিগ খেলি। আচ্ছা, খেলার পরে ওই আমার জন্ডিস ধরা পড়ে, ডাক্তার বলল জন্ডিস ভালো না হলে খেলা যাবে না। আচ্ছা আচ্ছা। তারপরে আমি ভাবলাম যে কিভাবে বাংলাদেশের সাথে থাকা যায় ফুটবল ক্রিকেটে কিভাবে। তারপরে আমি 2015 ওয়ার্ল্ড কাপ, 2011 ওয়ার্ল্ড কাপ হয়, ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলিতভাবে ভেন্যু ছিল বাংলাদেশ ভার্সেস বনাম ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার ম্যাচ। আমি সর্বপ্রথম টাইগার মাঠে যাই, টাইগার সেজে ওই মাঠে। তখন বাংলাদেশ 57 রানে কি 58 রানে অল আউট হয়ে যায়। আমি একটু আপসেট ছিলাম যে এত খারাপ হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে, আসলে ক্রিকেটে হতে পারে। হ্যাঁ, ক্রিকেটে হতে পারে। আচ্ছা, গেল তাহলে আমরা এইটাই, যেহেতু শুনলাম আপনার অভিজ্ঞতা, মানে প্রথম এটা স্টার্ট, তার মানে আজকে কত বছর হচ্ছে? 2011, তার মানে আজকে 13 বছরের ঘটনা। হ্যাঁ। আচ্ছা, এই যে 13 বছরের একটা জার্নি, হ্যাঁ,
13 বছরের এই জার্নির মধ্যে আসলে অনেকগুলো ম্যাচ আপনি দেখেছেন মাঠে, হয়তো আমরা হয়তো মাঠে দেখেছি, মাঠের বাইরে হয়তো আমরা অনেক ম্যাচ দেখেছি, কিন্তু আপনি আসলে আমার থেকে অনেক বেশি ম্যাচ মাঠে বসে দেখেছেন এবং খুব কাছ থেকে দেখেছেন, মিডিয়া কভারেজ পেয়েছেন। তো বাংলাদেশের কোন ম্যাচ, মানে আমি যদি যদি দুই রকম, আমি যদি আপনাকে আপনার অভিজ্ঞতা জানতে চাই, সেক্ষেত্রে একটা বাংলাদেশ হেরে গিয়েছিল সবচেয়ে বেশি দুঃখ কোন ম্যাচে পেয়েছিলেন, আর বাংলাদেশ জিতে গিয়েছিল সবচেয়ে খুশি কোন ম্যাচে? দুই রকম অভিজ্ঞতা তো দুই রকম হয়, একটা হচ্ছে দুঃখের অভিজ্ঞতা, একটা সুখের অভিজ্ঞতা। তো আমি যদি আপনাকে জানতে চাই যে বাংলাদেশের হেরে যাওয়া কোন ম্যাচটা আপনার কাছে সবচেয়ে কষ্ট দিয়েছে আপনাকে? আপনার 2016 টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটা। আচ্ছা আচ্ছা। লাস্ট 3 বলে 2 রান দরকার ছিল, হ্যাঁ এই হার্দিক পান্ডিয়ার বাউন্সিং বলে মুশফিকুর রহিম একদম বাউন্ডারিতে আউট হয়, আউট হয়ে যায়, সেম বলে মাহমুদুল্লাহ রিয়াদ, আউট হয়ে যায়। এবং শুভাগত হুম লাস্টের বলটা অফসাইডে ছিল, সে ব্যাট চালাইছে, লাগে নাই, মহেন্দ্র সিং ধোনি এসে স্টাম্পিং করে দেয় মোস্তাফিজুর রহমানকে। ওই ম্যাচটা আসলেই খারাপ লাগছে, মানে একদম জিতা ম্যাচ। হ্যাঁ, ওটা আমরা আশা করেছি। আরেকটা ছিল আপনার এশিয়া কাপ 2018, ভেন্যু ছিল আপনার দুবাই আবুধাবিতে। হ্যাঁ, ওই ম্যাচটায় মানে বাংলাদেশ একদম জিতার পর্যায়ে ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে আমি যদি এখন এই যে দুইটি হেরে যাওয়া ম্যাচের খুব দুঃখ আসলে, এবং 2016 সালের যে ভারতের বিরুদ্ধে ম্যাচটা, দর্শক আপনাদেরকেও বলে দিই, আপনারা আসলে জানবেন যে 2016 সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যে ম্যাচটি খেলেছিল, মুশফিক মাহমুদুল্লাহর আসলে ওই আউট হওয়াটাই আসলে আমরা যতটা ব্যথা পেয়েছিলাম, আমার মনে হয় বাংলাদেশে শুধু মিলন ভাই না, ওই ম্যাচটায় আসলে হারার পরে বাংলাদেশের 18 কোটি মানুষ আসলে খুবই মানে ব্যথা পেয়েছিল। তো মিলন ভাই, এটা তো গেল আমাদের দুঃখের স্মৃতি, তাই না? তো এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কোন ম্যাচটি জেতার পরে আপনি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছিলেন? আনন্দ চ্যাম্পিয়ন্স ট্রফি হয় আপনার 2017 সালে। হ্যাঁ, ইংল্যান্ডে আর ওয়েলসে। আপনার বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচে বাংলাদেশের 4টা উইকেট পড়ে যায়। হ্যাঁ, আমরা সবাই ভাবছি যে হয়তো বা হারবে। হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিবুল হাসান দুইজনই সেঞ্চুরি করে, হ্যাঁ, হ্যাঁ, এবং ওই ম্যাচটা জয়লাভ করে বাংলাদেশ সেমিফাইনাল খেলে। এর চেয়ে আর আমি আনন্দ পাই নাই, এটাই অনেক বড় পাওয়া ছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাংলাদেশের মতো দল ওডিআই ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলবে, অনেক বড় পাওয়া আমাদের জন্য। প্রিয় দর্শক, তাহলে আমি এটা শুধুমাত্র মিলন ভাইয়ের কথা না, এটা আমারও কথা, যে আমি যদি বলি বাংলাদেশের জয়, কোন জয়টা আমার সবচেয়ে আনন্দ দিয়েছে, আমি সবচেয়ে আনন্দ পেয়েছি আমার অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচটা আমি সবচেয়ে আনন্দ পেয়েছি। কিন্তু সবচেয়ে মানে কি বলা যায় যে রোমাঞ্চকর টার্ন, মানে রোমাঞ্চকর যে আসলে জয়, সেটা ছিল 2017 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট্রফির নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি। প্রিয় দর্শক, আপনি মিলন ভাই, আমি একটু কিছু কমেন্ট পড়ে নেব। এখানে আমাদের একজন জানতে চেয়েছেন, আব্দুর রাজ্জাক নামের, আজকে রাতে কি কোনো খেলা আছে? হ্যাঁ রাজ্জাক ভাই, আপনাকে জানিয়ে দিই, আজকে খেলা আছে, ঠিক 8:30টার সময় মাঠে নামবে যুক্তরাষ্ট্র বনাম দক্ষিণ আফ্রিকা, এবং এই ম্যাচটি হবে এবারের বিশ্বকাপের সুপার 8 পর্বের প্রথম ম্যাচ। আরও একজন এখন মিরাজকে দরকার ছিল আসলে, মিরাজ বা সাইফুদ্দিন বা মুশফিক, বিগত কয়েকদিন ধরে আমরা বাংলাদেশ টিম নিয়ে যে কাটাছাড়া চুলচেরা বিশ্লেষণ করছি, সেখানে বারবার আমরা মিরাজের শূন্যতা অনুভব করছি বা মিরাজকে আমরা মিস করছি, এবং আমরা বলছি যে একাদশে আসলে না হলেও তাকে 15 দলের সদস্য হিসেবে চেয়েছিলাম যে আসলে মিরাজ থাকুক, কিন্তু কোনোভাবে সে নাই। তো এখন যেগুলো আমাদের যারা টিমে আছেন, যে 15 জন, তারাই আসলে 17 বছর পর যেহেতু টিমকে আবার সুপার 8-এ নিয়ে গিয়েছে, তো এদের প্রতি আমরা ভরসা রাখবো। দর্শক, আপনারাও প্রত্যাশা রাখবেন ভালো, তাদের প্রতি একটু পজিটিভ মনোভাব তৈরি করবেন, যদিও তারা ব্যর্থ হচ্ছে টপ অর্ডার। তো এই অবস্থায় আমি আসলে আরেকটি কমেন্ট পড়বো। এমডি মিরাজ ভাই বলছেন, দুজন ডাক বিভাগের সভাপতি থেকে একজন মিরাজকে ডেকে, মিরাজ ভালো অপশন ছিল, অবশ্যই এটা ভালো অপশন ছিল, সেটা আমি বলছি। ডাক বিভাগের সভাপতি বলতে উনি আসলে নেতিবাচক একটা ট্রল করেছেন। দর্শক, আপনাকে জানিয়ে দিই, আসলে তারা মাঠের ক্রিকেটটা, মিলন ভাই আপনি তো মাঠে ক্রিকেট দেখেন, তাই না? মাঠের ক্রিকেটটা তো খুবই মানে ওই যে 140 কিলোমিটার স্পিডের বল আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে খেলতে হয়, মানে 1 সেকেন্ড আপনি সময় পান না। এখানে আপনার কয়েক সেকেন্ড না, সেকেন্ডেরও কম, 1 সেকেন্ডে 4 ভাগ, সেটা আমার একটু ভুল হয়েছে, 1 সেকেন্ডকে কয়েক ভাগে ভাগ করে যে সময়টা হয়, সেরকম একটা অল্প সময়ের মধ্যে খেলতে হয়। আপনি যদি ডিফেন্সিভ খেলার মন মানসিকতা নিয়ে থাকেন, হঠাৎ করে একটু বাউন্সার আসলে আপনি মারতে গেলেন, ভুল হইতেই পারে। সেক্ষেত্রে এই জন্য আসলে আমি বলি যে ক্রিকেট, আসলে মাঠের ক্রিকেটটা একটু কষ্টসাধ্যই, যদিও আমাদের ক্রিকেটাররা ব্যর্থ হচ্ছে, কিন্তু আমরা জানি যে তারা চেষ্টা করছে, সুতরাং আমরা তাদেরকে ট্রল করব বা
সমালোচনা করব, মিম বানাবো, তাদেরকে নিয়ে কিন্তু এমন কিছু করব না যেন তাদের ব্যক্তিগত জীবনটা খুবই মানে একটু বিড়ম্বনার মধ্যে পড়ে, তাদের পরিবার থেকে কোনো একটা অসম্মান আসে বা তারা একটু নিজেরা অপমানিত হয় বা লজ্জিত হয়, এরকম কিছু না করে আমরা সমালোচনা করব তাদের পারফরমেন্সের উপরে বেস করে। প্রিয় দর্শক, অবশ্যই এখন আমরা চলে যাবো আবার মিলন ভাইয়ের কাছে। যে মিলন ভাইয়ের কাছে আমরা জানতে চাবো, আপনি তো দীর্ঘদিন ধরে আসলে মাঠে বা মাঠের গ্যালারিতে থেকে খেলা দেখেন, বিভিন্ন দেশেও গিয়েছেন। তা আপনার কাছে, আপনি যেহেতু বাংলাদেশ টিমের, আপনি হচ্ছেন বাংলাদেশ অ্যাজ এ বাংলাদেশ টিম, গ্যালারিতে আপনি বাংলাদেশ টিম, আপনার সাপোর্টে যারা থাকে, বাংলাদেশ টিমের বিরুদ্ধে যারা খেলে সেই দলের সমর্থকরা থাকে, তাই না? এখন কোন দলের সমর্থকদের আপনার কাছে সবচেয়ে বেশি আগ্রাসী মনে হয়েছে, যে ওরা একটু বেশি আগ্রাসী থাকে না? যেমন ধরুন ইংল্যান্ডের বার্মি আর্মি, যেমন ওরা কিন্তু খুবই আগ্রাসী এবং ওরা মাঠের প্লেয়ারদের খুব ডিস্টার্ব করে, আমরা যতটুকু জানি। আসলে ডিস্টার্ব ওরকম না, মানে ডিস্টার্ব না, মানে আপনার কাছে মনে হচ্ছে যে এই দর্শকগুলো আপনার, মানে আপনি যেমন টাইগারদেরকে মানে উৎসাহ দেন, আপনার চেয়েও বেশি উৎসাহ কারা দিয়েছে মনে হয়েছে আপনার কাছে, এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের চেয়ে উৎসাহ আপনার এখন দেখতেছি আপনার নেপাল, মানে ক্রিকেট পাগল দেশ, অনেক দর্শক আবেগী। তারপর আপনার ইন্ডিয়াও আমাদের উপরে। হ্যাঁ হ্যাঁ, আপনার পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাও অনেক এনজয় করে ক্রিকেট নিয়ে। হ্যাঁ, আমরা আসি, তারপরে আমরা আসি ইনশাল্লাহ। আর আমি মনে করি শুধু আমি আপনি না, 17 কোটি মানুষ বাংলাদেশ টিমকে ভালোবাসে এবং আবেগের একটা জায়গা বাংলাদেশ ক্রিকেট। অবশ্যই। এখন প্রিয় দর্শক, একজন কমেন্ট করেছেন, সাদ হুসাইন লোহান, ইনি জানতে চেয়েছেন মিলন ভাই কেমন আছেন, কি খবর? মিলন ভাই ভালো আছেন, এটা আমরা মিলন ভাই জানিয়েছেন, কিন্তু মিলন ভাই একটু অসুস্থ, তিনি মাঝে একটু সড়ক দুর্ঘটনায় তার পা একটু ইনজুর্ড হয়েছে, এখনও তিনি সুস্থ হননি, চিকিৎসাধীন আছেন। এর মধ্যে তাকে আমরা ডেকে নিয়েছি, যেহেতু বাংলাদেশের ম্যাচ, তাকে আসলে কোনোভাবে না কোনো, আমরা চাচ্ছি তাকে আসলে বাংলাদেশ টিমের সাথেই রাখতে যে কোনোভাবে, সেই হিসেবে তাকে ডেকে আনা। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিই, আজকে 8:30টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং ইউএসএ। আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং কমেন্টে আজকের ম্যাচে কোন দল জিততে পারে তার একটা সম্ভাবনা বা প্রেডিকশন আপনারা জানিয়ে সঠিক কমেন্টকারী পেতে পারেন বাংলাভিশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। তো আপনারা লাইভটি শেয়ার করুন এবং বেশি বেশি কমেন্ট করে আপনারা আপনাদের প্রেডিকশনটা জানিয়ে দিন। এখন আমরা আবার চলে যাব মিলন ভাইয়ের কাছে, টাইগার মিলন ভাইয়ের কাছে। ভাই, আপনি তো অনেক দেশ ঘুরেছেন, তারপরে হচ্ছে অনেক গ্যালারিতে গিয়েছেন, কোন দেশে গিয়ে আপনার কাছে মানে বন্ধুসুলভ হয় না, যে চিনি না জানেন একটা দেশে গিয়েছি, তারপর তারা একটু বন্ধুভাবে টেনে নেয় বা সাহায্য করে, বিভিন্নভাবে সমাদর করে, যেটা আতিথেয়তা বলি আমরা। তো কোন দেশের সমর্থকদের কাছে গিয়ে আপনি বেশি আদর পেয়েছেন বা সমাদর পেয়েছেন? হ্যাঁ, আমি শ্রীলঙ্কা যতবারই গেছি, ওরা দুইজন ক্রিকেট ফ্যান আছে, গায়ান এবং নীলাম। আচ্ছা, এই দেখা গেছে এয়ারপোর্টে চলে আসতো, আমার প্রতি আন্তরিকতা দেখাইতো, তারপরে বলতো যে হোটেলে থাকার দরকার নাই, আমি বাসা ব্যবস্থা করে দিচ্ছি। এবং ওরা নিধাস ট্রফিতে হারছে, তারপরও ওই এলাকার একজন কমিশনার ছিলেন কলম্বো শহরে, উনি আমাদের ইনভাইট করছে, মানে আসো আমরা কোথাও বসি কিছু খাই, মানে অন্যরকম একদম। তার মানে শ্রীলঙ্কায় গিয়ে আপনি সবচেয়ে বেশি সমাদর পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এটা খুবই ভালো লাগে। এবং শ্রীলঙ্কা আসলে খুবই অতিথি পরায়ণ একটা দেশ এবং ওরা খুবই শান্ত, যদিও মাঝে ওদের বেশ কিছু রাজনৈতিক কারণে, বেশ কিছু অর্থনৈতিক মন্দার কারণে একটু ক্রাইসিস গিয়েছে, তবে আবার ওরা ওভারকাম করেছে। আমরা চাই যে তারা আসলে ওভারকাম করুক। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো মিলন ভাই, আপনার যে নীলাম এবং আরেকজন যে আপনার সমাদর করেছে গায়ান, তারা দুজন কিন্তু খুবই আপসেট, আমার এখন মনে হচ্ছে, কারণ শ্রীলঙ্কা এবার বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বাদ চলে গেছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যে দল বাংলাদেশ টিম, তাদেরকে হারিয়ে দেওয়ার কারণেই তাদেরকে বিদায় নিতে হয়েছে। প্রিয় দর্শক, শ্রীলঙ্কা টিম কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। শুধু শ্রীলঙ্কা না, শ্রীলঙ্কার সাথে বিদায়ের পথ ধরেছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আরও অন্যান্য বেশ কিছু ছোট দল, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, গায়ানা, ওমান, স্কটল্যান্ড। কিন্তু ছোট দলের মধ্যে সুপার 8 এসেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র। এবার সুপার 8-এ শুধুমাত্র যুক্তরাষ্ট্র ছোট দল হিসেবে উপরে সুপার 8-এ আসতে পেরেছে। বাকি যারা ছিল সবাই প্রেডিকশন অনুযায়ী ঠিকই ছিল। বাংলাদেশ বা একটি গ্রুপে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, আর ইন্ডিয়া, আর ইন্ডিয়া, এবং হচ্ছে আরেকটি গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। তার মানে এই 8টি দলের যে খেলা, 8টি দলের খেলায় কিন্তু জমজমাট খেলা হবে। মিলন ভাই, আমি তো আপনাকে বলি যে হচ্ছে, আপনি তো ক্রিকেটের সাথে অনেকদিন ধরে আছেন, বাংলাদেশের ম্যাচ পড়েছে এবার 3টা দলের সাথে, গ্রুপ 8-এ 3টা দল আছে, আফগানিস্তান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া। আফগানিস্তানের খেলা নিশ্চয়ই আপনি দেখেছেন গ্রুপ পর্বের 3টা ম্যাচই। তো আমি যদি এখন আপনাকে বলি যে হচ্ছে
আফগানিস্তানের বিরুদ্ধে বা এই ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টি ম্যাচ বাংলাদেশের, এই 3 ম্যাচের মধ্যে বাংলাদেশের জেতার সম্ভাবনা আপনি কোন মানে কয়টা ম্যাচ জিততে পারে সম্ভাবনা দেখছেন এবং কোন কোন ম্যাচ সেটা? ও আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিই, 8:30টায় যে ম্যাচটি মাঠে গড়াবে সেই ম্যাচের টস ইতিমধ্যে হয়ে গিয়েছে। এই টসে ইউএসএ টসে জিতেছে এবং দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। সুতরাং আগে ফিল্ডিং করবে ইউএসএ এবং তারা টার্গেটে খেলবে। যদিও যুক্তরাষ্ট্র কিন্তু এবার পাকিস্তানকে হারিয়ে বেশ কানাডার বিরুদ্ধে বড় স্কোর করে চমক লাগিয়েছে, তারা একটা ভালো ম্যাচ উপহার দেবে আমার মনে হয়েছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং খুব বেশি ফর্মে নেই, তারা আসলে খুবই ছোট ছোট স্কোর গড়ে আসলে ম্যাচটি জিতেছে। তো আমরা চাইবো যে ম্যাচটি জমে উঠুক এবং যুক্তরাষ্ট্র আরও ভালো চমক দেখাক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দক্ষিণ আফ্রিকাও একটু ভালো করা দরকার, কারণ এদের কোনো ট্রফি নেই মিলন ভাই, তাই না? হ্যাঁ, ওনাদের ভাগ্য খারাপ। আমি দেখছি 99 ওয়ার্ল্ড কাপে জিতা ম্যাচটা, ওই ম্যাচটা হেরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার লেন্স ক্লোজনার কি ফর্মে ছিল রে বাবা, 4-5টা 50 ছিল লাস্ট, একদম ম্যাচ জিতা ম্যাচটা রান আউট হয়ে যায়। ভাগ্য খারাপ বলা হয় ওদেরকে। তো আসলে ওই ম্যাচটা দিকে এখনো ম্যাচটা শুরু হবে 8:30টায়, সময় আছে এখনো 20-25 মিনিট। আমরা এখন কথা ভাই যেটা বলছিলাম যে হচ্ছে বাংলাদেশের যে সুপার 8-এর খেলা 3টা, এই 3টা ম্যাচের মধ্যে আপনি আসলে অস্ট্রেলিয়ার সাথে কিভাবে ফেস করতে পারে, ইন্ডিয়াকে কিভাবে ফেস করতে পারে আর আফগানিস্তানকে, মানে আপনার কাছে কি মনে হচ্ছে 3টা ম্যাচে বাংলাদেশ কেমন করতে পারে, যদি আপনি আপনার জায়গা থেকে একটু। হ্যাঁ অবশ্যই, বাংলাদেশ বর্তমানে টি-20তে বোলিং লাইন আপ হচ্ছে বিশ্ব সেরা। হ্যাঁ, যদি একটু ভালো ব্যাট করতে পারে তাহলে 3টার সাথে 2টা জয়লাভ করতে পারবে, কিন্তু কঠিন হয়ে যাবে। বাংলাদেশ আসলেই ওরকম ভাবে তামিম ইকবাল যাওয়ার পরে ওপেনিং আসে নাই। তামিম ইকবাল ভাইকে আমরা দরকার ছিল একজন অভিজ্ঞ ওপেনার। হ্যাঁ, আপনি দেখেন লিটন কুমার দাস 5-6 ম্যাচে 60-62 রান করছে, এটা ওপেনার কাছ থেকে আশা করা যায় না। 1-2টা ম্যাচ খারাপ খেলতে পারে, 3টা কিন্তু এরকম খারাপ হবে না, এটা আসলে দুঃখজনক ব্যাপার। ওই সর্বমোট ব্যাটিংটা যদি একটু ভালো করতে পারে জয় হতে পারে ইনশাআল্লাহ। তার মানে আমি এটাই বলি যে আসলে আমাদের বোলিং লাইন কিন্তু এখন বেশ ফর্মে, স্পিন বলি বা আমাদের পেসার বলি, আমাদের ফিল্ডিং লাইনও আমি দেখছি গত কয়েকটা ম্যাচ ভালো ফিল্ডিংও করেছে, ফিল্ডিং মিস কম ছিল, একমাত্র লিটনের ডেভিড বেলের ক্যাচটা ফেলা ছাড়া আমি সেরকম আর কোনো বাংলাদেশের ভুল ফিল্ডিং পাইনি। তো শুধুমাত্র আমার টপ অর্ডারে 3 ব্যাটার যদি রানে ফেরে তাহলে বাংলাদেশ টিম একটু ভালো করবে। কিন্তু আপনার অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সাথে ম্যাচগুলো কঠিন হবে। হ্যাঁ, কঠিন হবে। আর আফগানিস্তানের সাথে 50-50, কিন্তু আমি বলবো না যে 100%। না, কারণ তিনটা ম্যাচ ভালো খেলেছে। জি, ওদেরও এখন বডি ল্যাঙ্গুয়েজ ভালো। আপনার ক্রিকেটে যে কোনো সময় যে কিছু ঘটতে পারে অবশ্যই। যদি তাই না হবে তাহলে যুক্তরাষ্ট্র কেন পাকিস্তানকে হারিয়ে দিবে, এবং পাকিস্তানের ওই বোলিং লাইনের বিরুদ্ধে। আপনি যুক্তরাষ্ট্র বিশ্বকাপে যেহেতু খেলতেছে, কোনো দল কিন্তু উইক নাই। পাপুয়া নিউ গিনি আপনার ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনারা দেখছেন কিভাবে মানে একদম লাস্টে 50-50 ছিল। হ্যাঁ অবশ্যই, আমি সেটাই মানে কোন দল জিতবে, মানে এক পর্যায়ে মানে হারার সম্ভাবনাই ছিল আপনার ওয়েস্ট ইন্ডিজ। মনে হচ্ছে ম্যাচ শুধুমাত্র উগান্ডা 2-1টি ম্যাচে একেবারে লো স্কোরিং করা ছাড়া ম্যাক্সিমাম ম্যাচই কিন্তু এবার একটু জমেছিল, যদিও লো স্কোরিং খুবই। গ্রুপ পর্বের 40টা ম্যাচের মধ্যে 43টা ইনিংস, মানে 77টা ইনিংসের মধ্যে 43টা ইনিংস 120-এর নিচে স্কোর ছিল। অল্প রান হইলেও ম্যাচ কিন্তু একতরফা হয়নি। হ্যাঁ, 106 করেছে তারা 107 করতে গিয়ে মোটামুটি লেজো কবরে করে ফেলেছে, কেউ 105-এ গিয়েও। শ্রীলঙ্কার বিরুদ্ধে যে আমি যদি বলি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচ, বাংলাদেশ কিন্তু প্রায় জিতে গিয়েছিল। নেপাল দক্ষিণ আফ্রিকা, নেপাল প্রায় জিতে গিয়েছিল, বাংলাদেশ নেপাল প্রায় বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল, মানে ম্যাচ কিন্তু একতরফা হয়নি। সুতরাং আমরা চাচ্ছি শুধু একটা ম্যাচ একতরফা হয়েছে বলা যায়, সেটা হচ্ছে গতকালকে যে গত পরশু ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান ম্যাচটা। ওখানে ওয়েস্ট ইন্ডিজ একটা বড় বিগ স্কোর করে ফেললো, কিন্তু আফগানিস্তান কেন যেন মনে হলো যে চাপ নিতে পারলো না হঠাৎ করে। আফগানিস্তানকে কখনো আমার এরকম দল মনে হয়নি, ওরা হারলেও একটা মোটামুটি ফাইট করে হারে, কিন্তু গত পরশুর ম্যাচটা একটু মনে হলো ওরা একটু খেয়ে হারিয়ে ফেললো। আসলেই 200+ টি-20তে একটু রানটা কঠিন হয়ে যায়, আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা অস্ট্রেলিয়া ওই হিসাবে একটু ফেভারিট ছিল। এটাই হচ্ছে, আর 200 চেস করতে গেলে একটু ভয় লাগে। একমাত্র আমি ওয়ার্ল্ডে দেখছি বিরাট কোহলি
মানে চেস করার হ্যাঁ। কোনো ভয় পায় না, হোক 200 কিন্তু ওর খেলা ও খেলে। কিন্তু সেই বিরাট কোহলির খেলা যদি আপনি এই বিশ্বকাপে দেখেন, আমরা লিটনের সমালোচনা করি বা শান্তর সমালোচনা করি, এবারের বিশ্বকাপে কিন্তু এখনো বিরাট কোহলির ব্যাট হাসেনি, রান আসেনি। হ্যাঁ, সুতরাং এই জন্য আমার মনে হয়েছে অস্ট্রেলিয়ার, আমি যদি বলি ডেভিড ওয়ার্নারও একটা ম্যাচ ছাড়া কিন্তু এখনো ভালো খেলতে পারেনি। পুরো আইপিএলে ঝড় তোলা ট্রেভিস হেড এখনো জ্বলে উঠতে পারেনি। সুতরাং আমার মনে হয়েছে আমি ওই মার্ক জানসেন, হেনরিক ক্লাসেন, মানে এখন যারা টি-20 মাতাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, তারা কিন্তু সেভাবে এখনো ফুটিয়ে তুলতে পারেনি। আমি ব্রেন্ডন কিং বলি ওয়েস্ট ইন্ডিজের, আবম্যান পাওয়াল, এরা কিন্তু আসলে এখনো সেভাবে জ্বলে উঠতে পারেনি। তার মানে আমি দেখছি যে মোটামুটি ব্যাটাররা একটা এভারেজ স্কোরের মধ্যে আছে। এভাবে আসলে বাংলাদেশ টিমকে খুব খারাপ পজিশনে আমি দেখছি না, মানে ব্যাটিংয়ে। মিলন ভাই, তো আসলে অনেক কথা বলছি ক্রিকেট নিয়ে। এখন আমি যদি আপনাকে বলি, আপনি তো অনেক দিন, প্রায় কত বছর হয়ে গেল, 13-14 বছর হয়ে গেল আপনি আসলে মাঠের ক্রিকেটে জড়িত, মাঠের ক্রিকেটে জড়িয়ে আছেন, মানে শুধু টিভি পর্দায় না। আমি যদি বলি বাংলাদেশের ক্রিকেটারদের কথা বলি, তাহলে বাংলাদেশের কোন ক্রিকেটারকে আপনি সবচেয়ে মানে সেরা ক্রিকেটার বিবেচনা করবেন, এজ এ ম্যান, এজ এ ক্রিকেটার? আসলে ম্যান ওইটা তো আমি ওইভাবে বলতে পারবো না। আসলে মিশার ওরকম সৌভাগ্য কম হয়েছে, আসলে ব্যস্ত থাকে। কিন্তু বর্তমান না, সাবেক আশরাফুল ভাই ম্যান হিসাবে অত্যন্ত ভালো একজন মানুষ, সহজ সরল মানুষ। হ্যাঁ, আর ক্রিকেটার যদি বলা চলে, সাকিব আল হাসান তো বিশ্ব সেরা একজন অলরাউন্ডার, ওলার তুলনা সেই আসলে এটা আমাদের ব্যক্তি দেখা গেছে আন্তরিকতা ভালোবাসার দিক থেকে আশরাফুলের সাথে আমার যোগাযোগ আছে, খুব ভালো আছে, এই তো আর কি। তার মানে আশরাফুল ভাইয়ের সাথে আপনার এখনো যোগাযোগ আছে? আশরাফুল এবং আমরাও এটা জানি যে আশরাফুল একজন ভালো মনের মানুষ এবং তিনি সবসময় মিডিয়া বান্ধব। তিনি তাদের সারাউন্ডেড যারা থাকেন তাদের খোঁজখবর মোটামুটি নেন। প্রিয় দর্শক, আপনারা অনেক কমেন্ট করেছেন, অনেকে আমাদের সাথে আছেন। তো আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে 8:30টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা বনাম ইউএসএ। এই ম্যাচে কে জিততে পারে তার একটা সঠিক প্রেডিকশন করে কমেন্টে যদি আপনি লিখে দিতে পারেন নামটি, সেখান থেকে আপনি ভাগ্যবান হইলে বাংলা ভিশনের পক্ষ থেকে জিততে পারেন বিশেষ পুরস্কার, এবং লাইভটি শেয়ারও করতে হবে আপনাকে অবশ্যই। আমি বেশ কিছু কমেন্ট দেখছি। আজকে কি রেজাউল করিম নামে একজন জানতে চেয়েছেন আজকে কি বাংলাদেশের খেলা আছে কিনা। আপনাকে জানিয়ে দেই রেজাউল করিম ভাই, বাংলাদেশের খেলা আজকে না, বাংলাদেশের খেলা শনিবার, বাংলাদেশের খেলা শুক্রবার, মানে 21 তারিখ ভোর 6:30টায়। আজকে খেলা আছে দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের। মোহাম্মদ আকরামুল, আজকে বাংলাদেশের খেলা না, তিনি একই প্রশ্ন করেছেন। সবাই দেখি আসলে একই প্রশ্ন করছেন। আসলে বাংলাদেশের খেলা আজকে না, বাংলাদেশের খেলা হবে আগামী 21 তারিখ ভোরে। তানজিম সাকিব কি, তার মানে সামিউল ইউসুফ নামে একজন জানতে চেয়েছেন তানজিম সাকিব কি ওয়ার্ল্ড কাপে ফুল বেতন পাবেন না, তিনি একটি প্রশ্ন করেছেন। এটা আসলে আপনাকে উত্তর দিচ্ছে ইউসুফ ভাই। আপনি একটা হয়তো আজকে নিউজ দেখেছেন যে তানজিম সাকিবকে জরিমানা করা হয়েছে। হ্যাঁ, তো জরিমানা, মিলন ভাই আপনি দেখেছেন কিনা? ওই দিন নেপালের সাথে খেলার দিন তানজিম সাকিব, আমাদের যে বোলার, তার সাথে একটু কথা কাটাকাটি হতে হতে একটু গায়ে হাত দিয়ে ঠেলা দেয় নেপালের অধিনায়ক রোহিত পাউডেলকে। এর ফলে আজকে গতকালকে আইসিসি তাকে শাস্তি দিয়েছে, ম্যাচ ফির 15% জরিমানা, একটি টিমের পয়েন্টও তিনি পেয়েছেন। প্রিয় দর্শক, আপনাকে জানিয়ে দিই বিশ্বকাপের ফুল বেতন বলতে তার ম্যাচ ফি বলতে নেপালের বিরুদ্ধে ম্যাচে যে ফিটি তিনি পাবেন, মানে প্রত্যেকটা ম্যাচে সিস্টেম হচ্ছে প্রত্যেকটা দলের ক্রিকেটাররা এক একটি ম্যাচে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা পেয়ে থাকেন, এটাকে ম্যাচ ফি বলা হয়। ওই ম্যাচ ফি তিনি যত পাবেন তার 15% আইসিসিকে দিয়ে দিতে হবে, শুধুমাত্র ওই নেপালের অধিনায়কের সাথে ওই একটু ধাক্কাধাক্কি হওয়ার কারণে। তিনি এছাড়া বাকি অন্যান্য ম্যাচে কোনো শাস্তি পাবেন না, অন্যান্য ম্যাচের যে পুরো টাকাটা তিনি পাবেন। এটা হচ্ছে মূল কথা। তানজিম সাকিব ওয়ার্ল্ড কাপ, মিলন ভাই, মোহাম্মদ আল আমিন মিলন ভাইয়ের খোঁজ খবর জানতে চেয়েছেন। মিলন ভাইয়ের আসলে দুঃখজনক ব্যাপার, মিলন ভাই আপনি নিজে একটু বলবেন যে আসলে ওনার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন। হ্যাঁ হ্যাঁ, আল আমিন ভাই আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ, আমি এখন ইনশাআল্লাহ ভালো আছি, এই তো। আর একটু কেন এখানে, মানে আপনি আপনার যেখানে এখন থাকার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ, আপনি এখানে কেন একটু দর্শকদেরকে জানাবেন আসলে যে আপনি কেন গ্যালারিতে নেই, এটা একটু জানাবেন। এটা তো আসলে সবার একটা দুঃখজনক ঘটনা। আসলে আপনারা তো জানেন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম 2022 মার্চ মাসে, মোটরসাইকেল দুর্ঘটনা। ও এই তো এখন 2 বছর পার হয়ে যায়। আমি গেছে এশিয়া কাপ 2023 এবং 2023 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে ছিলাম, শ্রীলঙ্কাতে ম্যাচ কিছু ছিলাম, বাংলাদেশের পতাকা তুলে ধরেছি। এবার আমেরিকার জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু ডেট পেয়েছি আমি দেরিতে। আর অত চিন্তা ভাবনা ছিল না যে যেতেই হবে,
কারণ এখনো পুরোপুরি সুস্থ হই নাই, আরো সুস্থ হতে স্বাভাবিকভাবে হাঁটতে হয়তো আবার 3-4 মাস 6 মাস লেগে যাবে। দোয়া করবেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দোয়া করবেন মিলন ভাইয়ের জন্য, আমরাও দোয়া করব মিলন ভাই যেন আবারও গ্যালারিতে সেই টাইগারের জার্সি পরে তিনি চিৎকার করে আসলে আমাদের সাকিব তামিম বা মুশফিকদেরকে উৎসাহ দিতে পারেন এবং মাঠে গর্জন তুলতে পারেন, প্রতিপক্ষদেরকে থামিয়ে দিতে পারেন নিজের গর্জন দিয়ে। তিনি অবশ্যই আবারও ফিরে আসবেন, আবারও ভালো করবেন। প্রিয় দর্শক, আমি আরও কিছু কমেন্ট পড়ছি। এমডি মোবারক করিম তিনি জানতে চেয়েছেন, এম মোবারক করিম শান্তকে নিয়ে কিছু কথা বলেন। অবশ্যই শান্তকে নিয়ে কথা বলতে হয়। মিলন ভাই, আপনি তো আসলে আমি আপনাকে এই আমার প্রশ্নের লিস্টে আরেকটি লিস্ট করে রেখেছি, সেটা হচ্ছে বাংলাদেশের অনেকগুলো ক্যাপ্টেন আপনি দেখেছেন, হাবিবুল বাশা থেকে শুরু করে, তাই না? হাবিবুল বাশা দেখেছেন, মুশফিকুর রহিম, মাশরাফি, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মাঝে লিটন দাসও কয়েকটা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছে, মানে ছোটোখাটো অল্প অল্প ম্যাচ দিয়ে অনেকজনই ক্যাপ্টেন্সি করেছে। শান্ত এখন ক্যাপ্টেন্সি করছে, তো শান্তর নেতৃত্ব আপনি আসলে এখনো উপভোগ করছেন কিনা? আসলে উপভোগ করছি, অনেকগুলো ম্যাচ জয়লাভ করছে, ঠিক আছে, কিন্তু আপনি ওপেনিং ওয়ান ডাউন বলেন, শান্ত কিন্তু ফর্মে নাই। 10-12টা ম্যাচে একটা ম্যাচে আমরা দেখেছি 34, হ্যাঁ লাস্টে এই একটা স্কোর ছিল, হ্যাঁ ওই 4-5-2 এরকম রানে আউট হয়েছে। ওই হিসাবে আমি মনে করি আরেকটা ওনার পরিবর্তে ব্যাটসম্যান ভালো নেওয়া দরকার ছিল। কিন্তু এই ক্ষেত্রে যদি মাহমুদুল, যেহেতু সাকিব ভাই বলছে আর ক্যাপ্টেন্সি করবে না, তামিম ইকবাল ভাইও রাগ করে হয়তো বা চলে গেছে ক্যাপ্টেন থেকে, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে যদি 2-3 বছরের জন্য ক্যাপ্টেন করা হতো, তারপরে ভালো একজনকে দেখে ক্যাপ্টেন বানানো হতো, আমার মনে হয় ক্রিকেটটা আরো দূর এগিয়ে যেত। এগিয়ে আমি যদি আপনাকে বলি, আমি যদি ভুল না হই, ক্রিকেট কিন্তু পিছায়নি। কারণ হচ্ছে 17 বছর পর আমরা সুপার 8-এ উঠেছি, তার মানে গত কয়েকটা আসরের থেকে এবার আসরকে আমরা ভালো মনে করছি। যদিও আমাদের কিছু প্লেয়ার বা কিছু ব্যাটার রান পাচ্ছে না, কিন্তু নেতৃত্ব বলি বা ফিল্ডিং লাইন বলি, বোলিং লাইন বলি, ম্যানেজমেন্ট বলি, সব মিলিয়ে একটা মোটামুটি একটা গোছালো দল খেলছে। একটা কী বলা যায়, টোটাল ক্রিকেট না হলেও একটা মোটামুটি ক্রিকেট খেলছে। তো সেক্ষেত্রে ক্রিকেট মোটামুটি এগিয়েছে। এই ক্ষেত্রে আমি যদি বলি যে শান্তর নেতৃত্বকে আমি যদি বলি 10 মার্ক, যদি 10-এর মধ্যে আপনি কত দিবেন তাকে? নেতৃত্বে তো আমি 10-এ 10 দিব নেতৃত্বে, হ্যাঁ, কারণ অনেকগুলা ম্যাচ জিতছে। হ্যাঁ, তার আসলে তার কিন্তু আমি আপনাকে বলে দিই, তার কিন্তু লজ্জাও আছে। সেটা হচ্ছে তার লজ্জার রেকর্ডটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার। আসলেই এটার একটা কারণ আছে। আপনার যে পিচ, মানে ইউএসএ যে পিচগুলা বানাইছে, আপনার বোলিং পিচগুলো অত ভালো ছিল না। আমি বলি, আপনি একই মনে করেন, আপনি এই মগটা ফাটা, এই মগে যদি আপনাকে পানি খেতে দেওয়া হয়, আমাকেও পানি খেতে দেওয়া হয়, আপনার যদি ঠোঁট কাটে, আমার যদি ঠোঁট না কাটে, তাহলে মগের দোষ না আপনার দোষ না আমার দোষ? কার সমস্যাটা কার? না না, সেটা দোষ, এটা ঠিক আছে, কিন্তু আরেকটা কথা বলবো যে আমি বাংলাদেশ যখন ইউএস এর সাথে খেলতে যায়, 24-25 ঘন্টা বিমান জার্নি করছে, যাওয়ার পরে ওই দেশের ওয়েদারটা একটু ঠান্ডা, হ্যাঁ, আমাদের গরম। আর দেখা গেছে আমি অনেকগুলো দেশে গিয়েছি, আপনার ইউকেতে গেছি, যাওয়ার পরে শরীর ঠান্ডা হয়ে গেছে, জ্বর সর্দি কাশি চলে আসে ওয়েদারের সাথে। আমার মনে হয় 15 দিন আগে যাওয়া উচিত। ওইটাই একটা সমস্যা হয়েছে। আর আপনি আমেরিকাকে কোনোভাবে ছোট দল ভাবতে পারবেন না? না, সুযোগ নেই তো, কারণ যে আমি তো লাস্ট বিশ্বকাপ ম্যাচগুলো দেখলাম। কারণ আপনার ইন্ডিয়ার কিছু খেলোয়াড় আছে, পাকিস্তানের আছে, নিউজিল্যান্ডের আছে, হ্যাঁ নিউজিল্যান্ডের আছে, ওয়েস্ট ইন্ডিজের, তারপরে সুতরাং ওরা একটা টিম গুছিয়ে স্টট লকে তারা কোচ বানিয়েছে। এবং স্টট ল একটা মজা করে কথা বলেছে গতকালকে, যে হচ্ছে আমরা যেহেতু সুপার 8-এ উঠেছি, আমাদের কিছু ক্রিকেটারকে এখন তাদের অফিসে ফোন করে ছুটি বাড়িয়ে নিতে হবে। কেন জানেন? কারণ ওদের ক্রিকেটাররা সবাই জব করে, পার্ট টাইম ক্রিকেট খেলে, জব করে। তো এই সুপার 8-এ ওঠার আগে মানে গ্রুপ পর্ব পর্যন্ত তো ছুটি নেওয়া আছে অফিস থেকে। তো যেহেতু সুপার 8-এ উঠছে, এখনও 3টা ম্যাচ খেলতে হবে, তো সুতরাং ওদেরকে আবার ছুটি বাড়াতে হবে। তাই কত সুন্দর একটা মানে মিষ্টি করে একটা, মানে এটা কিন্তু একটা মধুর সমস্যা বলা হয়, যে আপনি ছুটি নিয়েছেন, এই পর্যন্ত কাজ করবেন, কিন্তু আপনি সাকসেস হয়ে যাওয়ার কারণে আপনাকে এখন ছুটি বাড়াতে হচ্ছে। যাক, যুক্তরাষ্ট্র আরও ভালো করুক, তাদের ক্রিকেট আরও এগিয়ে যাক। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিই আরেকটু বিষয়, যে আজকে রাতে 8:30টায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম যুক্তরাষ্ট্র বনাম দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে কে জিতবে তা কমেন্ট জানিয়ে
পেয়ে যেতে পারেন বাংলা ভিশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। লাইভটি শেয়ার করবেন এবং প্রেডিকশন করবেন কমেন্টে যে কোন দল জিততে পারে। বাংলাদেশের খেলা, আমি দর্শক আপনারা আবারও জানতে চাচ্ছেন, বাংলাদেশের খেলা আজকে নেই, বাংলাদেশের খেলা আগামী 21 জুন ভোরে, এবং বাংলাদেশের 3টি ম্যাচ, প্রথম ম্যাচ পড়বে অস্ট্রেলিয়ার সাথে, দ্বিতীয় ম্যাচ ভারতের সাথে, তৃতীয় ম্যাচ আফগানিস্তানের সাথে। মিলন ভাই, আমি 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 যদি আরও কিছু বলি, 13 বছর তো কাটিয়ে দিলেন ক্রিকেট ভক্ত হয়ে, ব্যক্তি জীবনে আসলে এটা কোনো ব্যক্তিগত প্রশ্ন না, বাংলাদেশের মাঠে তো আপনি অনেক সময় কোনো ম্যাচে মিস দেন না, তো বাংলাদেশে এসে যখন বিদেশি কোনো সিরিজ হয়, দ্বিপাক্ষিক বা আন্তর্জাতিক টুর্নামেন্ট, তো সেই ক্ষেত্রে কোন দেশের দর্শকরা বাংলাদেশে এসে ডোমিনেট করার চেষ্টা করে? মানে দর্শকরা, ক্রিকেটারদের কথা না, জাস্ট গ্যালারিতে। যেমন আপনি বিদেশে গিয়ে শ্রীলঙ্কার কাছে আপনি একটা আতিথেয়তা পেয়েছেন, তো বাংলাদেশে আসার পরও হয়তো বা আমি যদি বলি ভারতের বা পাকিস্তানের বা অস্ট্রেলিয়ার বা ইংল্যান্ডের বা আফগানিস্তানের কোন দেশের দর্শকরা, এখানে তো খুব বেশি দর্শক আমরা পাই না বিদেশি দর্শক, কিন্তু যারাও আসে তাদের মধ্যে কোন দর্শক আসলে আপনার সাথে সখ্যতা গড়ে উঠেছে বা আপনি তাকে রেখেছেন, এরকম কিছু স্মৃতি যদি না? আসলে ওরকম রাখার সৌভাগ্য হয় না। শ্রীলঙ্কার 2টা ফ্রেন্ড আছে, ওই ওদের বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে অনেক এই পরিচিত জব করে, ওইখানে এসে থাকে, হয়তো বা একবেলা আপ্যায়ন করার সুযোগ হয়েছে। ওরা বাংলাদেশেই জব করে বিদেশি, আচ্ছা এসে তাহলে তো থাকার জায়গা সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, সমস্যা অনেকবার বলেছি যে ব্যবস্থা করে দেই, ওরা ওখানেই মানে একটু কমফোর্ট ফিল করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। আর ইন্ডিয়ার সুধীর আছে, ও আসলে ওই একবেলার জন্য ইনভাইট করা হয়। ইন্ডিয়ার সুধীর বলেন, শ্রীলঙ্কা গায়ন সেনানায়ক, পাকিস্তান জলিল কাকা, আয়ারল্যান্ডের লারি, তারপরে ইংল্যান্ডের আরো 2-1 জন আছে। মানে সবার সাথে আন্তরিকতা, ভালোবাসা আছে এবং গুড ফ্রেন্ডশিপ আমাদের মধ্যে। গুড ফ্রেন্ডশিপ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে বাংলাদেশে আসলে সেভাবে আপনার সুযোগ হয়নি কাউকে আপনার বাসায় একটু রাখা বা আতিথেয়তা করা, একবেলা আপ্যায়ন করা ছাড়া। তো আসলে আমাদের কি কোনো আপনি যেহেতু যখন বিদেশে যান তখন তো দেখেন যে আসলে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে অনেক দর্শকই থাকে, তাই না? বাংলাদেশে ধরেন আবুধাবির মাঠে ম্যাচ, সেখানে কিন্তু আপনি 50-50 পাবেন। আবুধাবিতে যদি বাংলাদেশের সাথে খেলা হয় দক্ষিণ আফ্রিকার, সেখানে কিন্তু আপনি 50-50 দর্শক হয় বাংলাদেশের এবং দক্ষিণ আফ্রিকার, তাই কিনা? আপনার দুবাই আবুধাবিতে সাউথ আফ্রিকার ওরকম দর্শক হয় না, কমই বলা চলে। আপনার 70% বাংলাদেশ। আচ্ছা, মানে বিদেশের মাটিতে কিন্তু প্রচুর বাংলাদেশি দর্শক পাওয়া যায়, তাই না? তাহলে এই দেশের মাটিতে কিন্তু আমরা বিদেশি দর্শক পাই না। এটা একটা আমাদের কিন্তু একটা আক্ষেপের জায়গা যে আমরা বিদেশে গিয়ে সেখানে আমাদের প্রচুর দর্শক আমরা পাই। এটা মূল ফ্যাক্টর হলো আমার কাছে মনে হয়েছে প্রবাসীরা, তাই না? যে প্রবাসীরা, বাংলাদেশের আসলে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা যে প্রবাসী, তারা আসলে ক্রিকেটটাকে মানে দেশটাকে উপভোগ করার জন্য দেশটাকে কাছে পায় সেই সময়। তা এখন যদি আপনাকে বলি যে কোনো প্রবাসী আপনাকে আসলে এভাবে কাছে টেনে নিয়েছে কিনা কোনো দেশে যাওয়ার পরে? অবশ্যই, এইটা আমি জানতে চাচ্ছি। আমি সর্বপ্রথম যখন 2015 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হয়, তখন আমি ভিসা পাই, যাওয়ার পরে সিডনিতে যাই। খুশবু ভাই নামে আমাকে রিসিভ করেন এয়ারপোর্টে। ওখান থেকে উনি ওই ভাইয়া সব ভেন্যুতে যাওয়ার ব্যবস্থা করে দিছে এবং আমার হোটেলে থাকতে হয় নাই। বাহ, মানে আমি 40 দিন ছিলাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে, আমার যথেষ্ট আপ্যায়ন করেছে তারা। হ্যাঁ, মানে 40 দিন আপনাকে তারা যথেষ্ট আপ্যায়ন করেছে, হ্যাঁ, ঘুরাইছে। তখন আমার স্পন্সর ছিল না, আমার টাকা দিয়ে আমি ভিসা ফি, বিমান ভাড়া, খেলার টিকিট ব্যবস্থা করি। তারপরে আপনার 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা ইউকেতে হয়, ওটাও এই আপনার মিল্লাত ভাই আছে এই লন্ডনে, ওই ভাইও আপ্যায়ন করেছে। তারপর 2019-এ আমি ওখানে গিয়ে উঠি। ভাই ভাবি আমার প্রতি যথেষ্ট ভালোবাসা ছিল। আর আপনার 2018 এশিয়া কাপ যেটা দুবাইতে ছিল, আমাদের এক বাঙালি ভাই, উনিও ওনার বাসায় ছিলাম, যথেষ্ট আপ্যায়ন করছে। মানে ক্রিকেটের, ফুটবলের সাথে আসি যেহেতু, ফ্ল্যাগ রিপ্রেজেন্ট করি, যেখানে গিয়েছি ভালোবাসা পেয়েছেন। গুড। এটা আসলে আর আমাদের মধ্যে আসলে সেভাবে আমরা সবসময় একটু মানে আতিথেয়তা দিতে পছন্দ করি, দিতেও পছন্দ করি। আমরা সবসময় আসলে বন্ধুপ্রবণ একটা জাতি হিসেবে আমরা আমরা হয়তো ভিলেজ পলিটিক্সে গেলে আমরা আসলে আমাদের আসল রূপ বেরিয়ে আসে, কিন্তু আদতে আমরা কিন্তু বন্ধুসুলভ মানুষ। আমরা চাই যে আসলে সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, হাসি খুশি থাকুক। তো মিলন ভাই, এখন আজকে যে ম্যাচ আমি যদি বলি,
আজকে যে ম্যাচ দক্ষিণ আফ্রিকার সাথে যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র বোলিং করবে, দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করবে। আপনার কি মনে হচ্ছে যে আসলে দক্ষিণ আফ্রিকা আসলে কতটুকু ফেস করতে পারবে যুক্তরাষ্ট্রকে? আসলেই এখন বলা যাচ্ছে না পিচটা মানে কোন ধরনের, ব্যাটিং পিচ নাকি বোলিং পিচ। না, অ্যান্টিগার পিচ তো আপনার অবশ্যই ব্যাটিং পিচ। আপনার যদি আপনার ইউএসএ যদি আপনার ভালো ব্যাট করে তাহলে ম্যাচ আপনার ইউএসএ 40 আর সাউথ আফ্রিকা 60, কিন্তু বলা যাবে না সাউথ আফ্রিকা জিতে যাবে, কারণ সাউথ আফ্রিকার ব্যাটসম্যান গুলাও কিন্তু ফর্মে নাই, তেমন ফর্মে নাই, আর ওরা একটু স্পিন অত ভালো খেলে না। হ্যাঁ, স্পিন ভালো খেলে না, কিন্তু মোটামুটি আমি যদি হেনরি ক্লাসেন বা মার্ক জানসেন, এডেন মার্করাম কিংবা ডেভিড মিলার নামগুলো কিন্তু খুব ভয়াবহ। হ্যাঁ, যদি দুজন ব্যাটার দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু মানে আগুন ছুটবে বলে এমন একটা ব্যাপার। এদিকে তাদেরও অ্যারন জোন্স আছে বা কোরি অ্যান্ডারসন বলি, নেত্রা ভালকার বলি, যুক্তরাষ্ট্রের তারাও সব দারুণ ফর্মে আছে। যদি মোটামুটি জমে যায় তাহলে একটা মনে হচ্ছে একটা বিগ ম্যাচ, মনে হচ্ছে দর্শকরা একটা বিগ ম্যাচ উপহার পেতে পারে। ছোট দল হিসেবে একটা আসলে বড় নাম কামিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। এভাবে তাদের ক্রিকেট এগিয়ে যাক। আমি একটু দর্শকদের কমেন্ট পড়ি। শাহজাহান কবির বলছেন, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে আছি। অবশ্যই ভাই, আপনারা থাকবেন, আপনারা থাকলেই আমাদের ভালো লাগে। শান্তকে নিয়ে কিছু কথা, অবশ্যই শান্তকে নিয়ে আমরা কথা বলেছি। আজকে কি খেলা আছে? হ্যাঁ, আমি অবশ্যই বলেছি আপনাদেরকে খেলা আছে 8:30টায়, একটু পরে 5 মিনিট পরে ম্যাচ শুরু হবে যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ আফ্রিকার। এবং যুক্তরাষ্ট্র টস জিতে বোলিং নিয়েছে, আগে ব্যাটিং করবে দক্ষিণ আফ্রিকা। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আসলে অনেক সময় কথা বললাম আপনাদের সাথে। তানজিম সাকিব, অবশ্যই আমি আপনাদেরকে এই উত্তর দিয়ে দিয়েছি। বাংলাদেশের খেলা আসলে অনেকেই জানতে চাচ্ছেন কেন, আমি এটা বুঝছি না যে আসলে আজকে বাংলাদেশের খেলা আজ নেই। বাংলাদেশের খেলা 21 জুন ভোরে অস্ট্রেলিয়ার সাথে। তো আজকে যে মাঠে খেলা হচ্ছে এই মাঠেই খেলা হবে, এবং এখানে আমি আসলে আমাদের টাইটেলটা দিয়েছি কঠিন পরীক্ষার সামনে শান্ত লিটনরা। কারণ আপনি ব্যাটিং ব্যর্থতা, মিলন ভাই, ব্যাটিং ব্যর্থতার পরও বোলারদের দিয়ে আপনি সুপার 8-এ উঠেছেন। এখনও যদি বোলারদের দিয়ে তাকিয়ে থেকে সুপার 8 পার করতে চান তাহলে সেটা আসলে কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়াবে, তাই না? তো আমি আসলে আপনি তো আসলে অনেক দিন ধরে আমি আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হলো বাংলাদেশ টিমের নির্বাচকদের মধ্যে বা নির্বাচকরা আসলে আপনি আসলে কতটুকু ভেতরের খবর, মানে নির্বাচকরা আসলে অপশন যে প্লেয়ার বাছাই করার যে অপশন, সেই অপশনগুলো কতটুকু কাজে লাগানোর চেষ্টা করে? শান্তর পরিবর্তে ধরেন মেহেদী মিরাজ বা সাইফুদ্দিন বা মুশফিকুর রহিমকে এখনও কেন ডাকা হয় না? কারণ মুশফিকুর রহিম ছাড়া T20 বাংলাদেশে এখনও 36 ডিগ্রি অ্যাঙ্গেলে শট করার মতো আমি প্লেয়ার দেখি না। একমাত্র এখন তাওহিদ হৃদয় ছাড়া পাওয়ার হিটিং এর কোনো প্লেয়ার আমি দেখি না। কিন্তু সেক্ষেত্রে মুশফিকুর মতো রহিমের মতো একজন পরীক্ষিত ব্যাটারকে আমরা দলেই নিতে পারছি না। সে হয়তো বা দল থেকে বিদায় নেওয়ার একটা করছে। আসলে বিদায় নিয়েছে ওইটা হয়তো বা মনে হয় অভিমান থেকে। আমার কাছে মনে হচ্ছে অভিমান থেকে কোনো মাধ্যমে জানতে পেরেছি যে T20-তে অবসর নেওয়ার জন্য বলছে ক্রিকেট বোর্ড। তুমি এটাই বলছি কোন একটা যেহেতু সিনিয়র প্লেয়ার থাকলে আমরা বাদ দিতে পারবো না, তুমি অবসর নাও। কিন্তু আমার কথা হলো যে ফিট একটা প্লেয়ার বা তার জায়গায় আমি এখনো কাউকে পাইনি, তখন তাকে আমি কেন বাধ্য করব? মানে এই যে ব্যাপারটা, আপনি মানে আসলে এই ব্যাপারটুকু কতটুকু মানে ব্যথা কষ্টদায়ক কিনা, কিভাবে আপনি? না, অবশ্যই কষ্টদায়ক। আসলেই ওই যে তামিম ইকবাল বলেন, মুশফিকুর রহিম, ওনাদের মতো ব্যাটসম্যান তো এখনো আসে নাই দলে। ওই গ্যাপটা এখনো খালি আছে। অবশ্যই আমি সেটাই বলছি যে আসলে আমাদের এখন আর সাইফুদ্দিনের পরিবর্তে তানজিম সাকিবকে নাও হয়েছে। তানজিম সাকিব ভালো বল করতেছে, হ্যাঁ, কিন্তু তারপরও মনে হচ্ছে কোনোভাবে একটু দরকার ছিল বলি অলরাউন্ডার। পেস অলরাউন্ডার, যেহেতু আমরা পেস অলরাউন্ডার পাইনি, আমরা কিন্তু স্পিন অলরাউন্ডার পেয়েছি রিশাদ হোসেনকে, এবং আমরা তাকে দেখছি যে সে কার্যকর বোলিং করছে, পাশাপাশি লোয়ার অর্ডারে নেমে একটা বাউন্ডারি মারার সামর্থ্য তার আছে, এবং তার লেগ স্পিন কিন্তু বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। তানজিম সাকিব এবং মুস্তাফিজ এবং আমাদের যদি বলি রিশাদ, এই তিনজন প্লেয়ার এখন, এই তিনজন ক্রিকেটার কিন্তু বিশ্বের সমস্ত যারা বিশ্লেষক আছে বা সাবেক ক্রিকেটার আছেন তারা সবাই উপভোগ করছেন এবং তাদেরকে নিয়ে মতামত দিচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো যে টপ উইকেট টেকার সেখানে আসলে তানজিম সাকিব সেরা তিনের মধ্যে একটা, তার 9টা উইকেট হয়ে গেছে। মুস্তাফিজও বেশ ভালো ফর্মে আছে। হ্যাঁ, তো আসলে এটা কিন্তু আমাদের জন্য পজিটিভ দিক। তো আসলে আমি যদি বলবো কোন ক্রিকেটারের সাথে আপনার একটু মানে
থাকে না খুনসুটির সম্পর্ক? না আসলে এই খুনসুটির সম্পর্ক খুনসুটি বলতে ওর আমি খুনসুটি বলতে খুনসুটি না, মানে হয় না যে ভাই কেমন আছে, আপনি ফোন দিলে একটু খোঁজ নিল যে মিলন ভাই দেশে আছে কিনা, মানে এই যে খোঁজ খবর নেওয়া যে সম্পর্ক, কোন ক্রিকেটারের সাথে আপনার এই সম্পর্কটা বেশি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, সবার সাথে আমার ভালো সম্পর্ক, আমার প্রতি সবারই যথেষ্ট ভালোবাসা আছে। অ্যাক্সিডেন্ট করেছি যখন সবাই আমার সাথে যোগাযোগ করেছে, আসলে কারোর সাথে আমার খারাপ সম্পর্ক না, খুবই ভালো সম্পর্ক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখা হলে হাই হ্যালো হয়। আসলে সর্বোপরি ওনারাও তো ব্যস্ত থাকে, হ্যাঁ এটাই এটাই। পরিবার নিয়ে কি দেখা গেছে একটা ম্যাচ হারলে অনেক টেনশনে থাকে। না এটা তো অবশ্যই একটা মানে যখন দল হারছে তখন আমরা আমরা ভক্তরা সমালোচনা করছে, মিডিয়ায় নেতিবাচক শিরোনাম, নানান জায়গায় নানান টক শো, অনেক কিছু, এদিকে টিম ম্যানেজমেন্টের একটা চাপ, সব মিলে তারা তো আসলে দল জিতলে একটু ফুরফুরে থাকে, তখন খোঁজ খবর নিতে পারে। হেরে যাওয়ার পর আসলে যেমন পাকিস্তান বিদায় নেওয়ার পরে যে ঘটনাটি ঘটেছে, হারিস রউফ তাকে এক দর্শক গিয়ে অটোগ্রাফের জন্য একটু আবেদন করে, সেলফির জন্য, তিনি একটু ইতস্তত বোধ করে, এক সময় সে রেগে গিয়ে একটু তেড়ে মেরে যায়, এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। আসলে ক্রিকেটারদের তো জীবন, আলাদা জীবন আছে, একটা সাফল্যের একটা উদযাপন বা ব্যর্থতার একটা গ্লানি সব নিজেদের মধ্যে লালন করে, তাই না? এগুলো আসলে আমাদেরকে মানতে হবে। ভক্তরা আবারও বলছেন যে শান্ত প্রান্ত গ্যাং নিয়ে আলোচনার শীর্ষে কে? আহসান প্রান্ত। আসলে শান্ত প্রান্ত ভাই আপনাকে জানাই যে নাজমুল হাসান শান্ত কিন্তু সেই অধিনায়ক যে অধিনায়ক 17 বছর পর বাংলাদেশকে সুপার 8-এ নিয়ে গিয়েছে। যদিও তার ব্যক্তিগত পারফরমেন্স খুব একটি ভালো না, তিনি ফর্মে ফেরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমরা যতটুকু জেনেছি যে আসলে মাঠের মধ্যে আসলে ব্যর্থ হওয়ার পর একটা প্লেয়ার আসলে সে নিজেও অনেক ফেড আপ থাকে। তো আমরা চাই যে আসলে শান্ত ফিরে আসুক। অবশ্যই আপনারাও প্রত্যাশা করবেন বাংলাদেশ ক্রিকেটের ভক্ত হিসেবে। আমরা শেষ কথা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। মিলন ভাই, বাংলাদেশ টিম, আমি আসলে আপনার কাছে এখন জিজ্ঞাসা করব, বাংলাদেশ ক্রিকেটের এবারের যে টিমটা বিশ্বকাপ খেলছে তাদের কাছে আপনি কতটুকু প্রত্যাশা করেন? সেমিফাইনাল নাকি ফাইনাল? আসলে ফাইনাল বললে ভুল হবে, সেমিফাইনাল খেলতে পারবে যদি বেডিংটা যদি একটু ভালো করা যায়, আশা করতে পারি। আচ্ছা, কিন্তু বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, আর আফগানিস্তানের সাথে 50-50। আচ্ছা, আসলে ভাই বড় কথা কি, আবেগ দিয়ে তো আর চলে না। আশা করি যাতে বাংলাদেশ সেমিফাইনাল খেলুক। আমাদের আমার আপনার 17 কোটি মানুষের একটা চাওয়া পাওয়া আছে, আশা প্রত্যাশা। আমাদের এইবারের টিমে যারা আছেন তাদের মধ্যে কিন্তু দুজন চ্যাম্পিয়ন টিমের সদস্য আছেন, তানজিম সাকিব আর হচ্ছে আমাদের তানজিদ তামিম, দুজন অনূর্ধ্ব-19 বিশ্বকাপের চ্যাম্পিয়ন টিমের ক্রিকেটার। এই দুজন, শরীফুলও তো ছিল না? শরীফুল অবশ্য, হ্যাঁ শরীফুল আছে, কিন্তু এই একাদশে এখনো আমি ওই যে ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচেই সেই ইনজুরি হওয়ার পরে একাদশে তাকে রাখা হয়নি, যদিও সে আমাদের একটা অন্যতম পেস লাইন। কিন্তু এই ভরসা হলো আমরা যেহেতু যে বোলিং লাইনে খেলছি, বিগত 4টে ম্যাচ খেলেছি, সেখানে এখনো ভাটা পড়েনি বা কারোর পারফরমেন্স খারাপ ছিল না, বিধাই শরীফুল বসে যাওয়ার পর আর সুযোগ পায়নি। তো যদি কেউ খারাপ করে আমার শরীফুল আবারও সুযোগ পাবে। এই টিমে আসলে যেহেতু বিশ্বকাপ জয় করার মতো স্মৃতি তাদের আছে, এবং তাহিদ হৃদয়ের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ওরকমই মনে হয়েছে, ও যখন ক্রিজে নামে একটা চ্যাম্পিয়ন টিমের যে মনোভাব, সেরকম একটা মনোভাব নিয়ে খেলে, একটা তার বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদেরকে জানিয়ে দিই একটু পরে খেলা মাঠে গড়াবে। মাঠে অলরেডি গড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ। লাইভটি আমরা এখন শেষ করব। আপনারা সবাই খেলা উপভোগ করবেন, আমরাও খেলা উপভোগ করব। প্রিয় দর্শক, লাইভটি আপনারা শেয়ার করবেন এবং এই লাইভের নিচে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের যে ম্যাচ দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্র, এই ম্যাচে কে জিতবে। একটু প্রেডিকশন করে আপনারা জিতে নিতে পারেন বাংলা ভিশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। আর মিলন ভাইয়ের মতো আমরাও প্রত্যাশা করব বাংলাদেশ টিম সেমিফাইনাল খেলুক, গ্রুপ সুপার 8-এ অন্তত 2টি ম্যাচে জিতুক। দক্ষিণ আফগানিস্তান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, যে কোনো 2টি ম্যাচ, জাস্ট 2টি ম্যাচ জিতলে আমাদের পরবর্তী সেমিফাইনাল ইজি হয়ে যাবে। মিলন ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা ভিশনের সাথেই থাকবেন।